নমস্কার। আজকের গল্প ঋণ, সঞ্জয় ভট্টাচার্য। এরা এই পূর্বাঞ্চলেরই মানুষ, যার পরিচিত নাম বাঙাল দেশ। পূর্বপুরুষের একটা নাম চলে আসছে, ঋতলাল কুর্মী। তাতে খাঁটি বিহারের গন্ধ পাওয়া যায়। কিন্তু সে ঋতলাল কবে কোন যুগে যে সারা বাংলাদেশ পাড়ি দিয়ে এই পাহাড়ি শহরে তার হাড় কখানা রাখতে এসেছিল, তা গৌরীর মা রুকমাও বলতে পারেন। রুকমার শাশুড়িও তার কোনো সঠিক হদিশ দিয়ে যায়নি। তারও যে শাশুড়ি ছিল, সে কিছু বলে গেলেও রুকমার তা জানা নেই। আর তা জানবারও বা কি দরকার আছে? বিহারের কোন গাঁ থেকে কি ধরনের রক্ত এলো গৌরীর শরীরে, সে খবর রুকমার না রাখলেও চলে। এ শহরের মাটিরই মানুষ এরা। এ শহরের পাঁচমেশালি ভাষাই এদের ভাষা। বিহারের আভিজাত্যটা শুধু নামে বজায় আছে, এমনকি চেহারায়ও এতটুকু নেই। গৌরীর বাবা কিসেনও আমরণ সোডা ওয়াটার ফ্যাক্টরির একমাত্র কারিগর উমেশ দের সঙ্গেই খাঁটি বাঙাল ইয়ার্কির সম্বন্ধ পাঠিয়ে আড্ডা দিয়ে গেছে। নিজের ভাষায় কষ্ট করে শিখে নিতে হয়েছিল কিসেনকে, মিউনিসিপ্যালিটির ভাঙরদের সর্দারি করতে হতো বলে। রুকমা ময়মনসিংহের এক বিহারি ঘরের মেয়ে। গোড়ায় এক আধটু সাজাত্য তার চালচলনে ছিল, কিন্তু কিসেনের আওতায় এসে তা মুছে বেমালুম সাফ হয়ে গেল। জায়গাটা সম্বন্ধে একটু বিদ্রোহ তার মনে যে উঁকি দেয়নি এমন নয়, তবে রাস্তার ধারে একটা দুটো মহুয়া গাছ আর বালুর বিছানায় পাহাড়ি নদী থেকে শুরু করে শেষে সে গোটা শহরটাকেই ভালো লাগিয়ে ফেলল। তাই বাঙালি নয় এমন কথা ভাববার সুযোগই কোনোদিন গৌরীর হয়নি। বুড়ো বয়সে মরবার আগে দুর্বুদ্ধি সবারই হয়। রুকমা গাঁজা খেতে শুরু করলে। তার দাওয়ায়, গাঁজার আড্ডায় কেবল উমেশই আসতো না, সঙ্গে একজন ছোকরা সাকরেদও জুটিয়ে আনত। 22-23 বছর বয়সের জোয়ান মরদ রাজুর মুখটা ছিল অদ্ভুত চিমসেপোনা। তার উপরই সে গজিয়ে তুলেছিল একজোড়া জাঁদরেল গোঁফ। গাঁজার টানে হাত পা আর বুকের রগগুলো চামড়া ছিঁড়ে ছিটকে বেরিয়ে আসতে চাইতো। নদীর ধারে নতুন সুগার ফ্যাক্টরি বসেছে, সেখানে সে কাজ করে। উমেশ পরিচয় দিয়েছিল। বাপদাদার বাড়ি ছিল বিলাসপুর। নারায়ণগঞ্জের পাট অফিসগুলোতে কাজ করেছে বহুদিন। এখানে 3 টাকা বেশি মাইনে হয়ে গেল ইত্যাদি। নেশার ঝোঁকে উমেশ রাজুর এমন সব প্রতিভার বর্ণনা দিতে শুরু করত, যার দরুন দুপলক গাঁজার টানের মধ্যেও রাজুর মুখটা লজ্জায় ইঁদুরের মতো হয়ে যেত। হঠাৎ উমেশের বাচালতার খবরদারি করে উঠত রুকমা। চুপ রও, রাজুকে তুই কি জানিস? আমার মুলুকের লোক ও। জানিস তো বিয়েটা দিয়ে দে না। কথার গুঁজে, চোখ বুজে উমেশ বলতো, নে দিয়ে দিল, নিয়ে যা রাজু গড়িকে। বাইবেলের ঈশ্বরের ভঙ্গিতে রুকমা যেন পৃথিবীকে আলো দান করছে। 11 বছরের একটা বাচ্চা মেয়েকে বউ করতে হয় রাজুর আপত্তি ছিল, কিন্তু তা জানাতে গেলে হয়তো বুড়ো বুড়ি দুজনেই লাফিয়ে এসে তার গাড়ির উপর পড়বে। অগত্যা সে চুপ করেই থাকতো। এবার উমেশ হাওয়ায় উড়িয়ে দিত কথাগুলো। তবে আর কি রাজু, ঠিকঠাক করে নে। গড়িকে এরকম বুঝিয়েই দেওয়া হলো রাজুর হাতে। দেহের দিক থেকে রাজু কিছুই পেলে না, তবু এ একটা ভরসা ছিল তার যে বুড়ি মরলে কিছু টাকা পয়সা হাতড়ানো যাবে। কিন্তু বুড়ি মরল মাত্র 4 গাছির উপর চুরি রেখে। তবু বুড়ির ওপর রাগ করতে সে পারে না। অভাব সে না ঘুচাক, অভাব ভুলবার ওষুধ তাকে সে বুক ভরা অফুরন্ত কাশি দিয়ে ট্যাঁকে ছোট্ট একটা গাঁজার পুঁটুলি
সঙ্গে কয়েকটা গোলাপ কুড়ি। বাদুর চোষা গাল বাজিয়ে রাজু তাকে সাদর সম্ভাষণ জানাতো। ফ্যাক্টরিতে সারা দিন আখের বোঝা আর চিটে গুড়ের ড্রামের পেছনে টই টই করে এই একটু মাত্র অবসর যখন নিজেকে খুঁজে পাওয়া যায়। দু তিনবার কলকেতা হাত ঘুরে এলে এমনি ভঙ্গিতে বসতো রাজু, যেন এখন সে দুনিয়ার সমস্ত অভিযোগ শুনতে রাজি। উমেশ তার গাঁজা টেপা চ্যাপ্টা আঙুলটা রাজুর নাকের উপর থেবড়ে বলতো, তুই একদম মুখ্যু। খাতাবাবুকে বলে কয়ে গড়িকে একটা চাকরি নিয়ে দে কোলে। গোঁফটা বার কয়েক চুমড়ে নিয়ে রাজু উত্তর দিত, বলে কি বুড়ো, বউ যাবে চাকরি করতে? না, তুই তো লাট সাহেব, বউ পটের বিবি হয়ে থাকবে। কথাই বোঝে না, ও কথা কে বলছে? বউয়ের বয়স হয়নি? অত গুমর থাকে তো উপোস থাকবে যা। বউয়ের বয়স ধুয়ে জল খাস, তাতেই পেট ভরবে। একদিন দেখা গেল গড়িও ফ্যাক্টরির গেট পার হয়ে যাচ্ছে। খবরের কাগজওয়ালাদের ক্যামেরার মতো অনেকগুলো চোখ জ্বলে উঠল সেই 18 বছরের যৌবনের উপর। বিহারি রক্তের আঁটোসাঁটো গড়নের উপর নদীমাতৃক বাংলাদেশের স্নিগ্ধতা ছায়া ফেলেছে। আয়ত চোখের আষাঢ়ের মেঘের দিকে চকিত দৃষ্টি নিয়ে চেয়ে থাকবার স্বপ্ন, অথচ তিলফুলের মতো সরু আর ঋজু না। ইঞ্জিন ঘরের হেডমিস্ত্রি ইয়াকুব তো কতকগুলো সপ্রশংসু শব্দই উচ্চারণ করে ফেললে। বাহ, তোফা। তেলওয়ালা রামদিন ইয়াকুবকে নিরস্ত করলে। রাজুর জরু, উস্তাদ। তাই? আচ্ছা, বিবিওয়ালা তো রাজু। খাতাবাবু বিবৃত হলেন। বাঙালি ছা পোষা কেরানি পরস্ত্রীর সামনে যেমনি বিব্রত হয়, বলানি কমানি রাজু যে হঠাৎ এমনি উৎপাত এনে জোটাবে তা কে ভেবেছিল? একে উৎপাত ছাড়া আর কি বলা যায়? একটা মেয়ে মানুষের সামনে তিনি অনেকক্ষণ বসে আছেন বা তার চাকরি করে দিচ্ছেন, ব্যাপারটা জানাজানি হয়ে গেলে তার চরিত্র থাকে কোথায়? চরিত্রে তার আঁচড়টি পড়েনি কোনোদিন। ঘরে রুগ্ন এবং সাধ্বী স্ত্রী আছে, আর আছে 1 বছর বয়সের ব্যবধানে 5টি ছেলে মেয়ে। মুখটা অস্বাভাবিক গম্ভীর করে তিনি রাজুকে বোঝালেন, বুঝলি রাজু, মেয়েরা তো কেউ এখানে চাকরি করে না, তাছাড়া মেয়েদের করবার মতো কাজও কিছু নেই। তবু যদি বলিস যা কাজ আছে তাই করবে, তাহলে আমি বলবো এতগুলো পুরুষের সঙ্গে মিশে কাজ করা ওর পক্ষে উচিত হবে না। মোট কথা, ম্যানেজার বাবু কিছুতেই রাজি হবেন না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আচ্ছা, এখন যা। গড়ি ঘোমটাটা পিছনের দিকে টেনে নিয়ে বলল, আমার ইজ্জত আমার কাছে, আপনি আমায় কাজ দেবেন না কেন? খাতাবাবু পরিষ্কার হয়ে যেতে চেয়েছিলেন। কথাটা শুনে তার বুদ্ধি ঘোলাটে হয়ে উঠল। উত্তরে তিনি রাজুকেই সম্বোধন করলেন, ও হয়তো জানে না, কিন্তু তুই তো জানিস। রাজু, বড্ড বিচ্ছিরি আবহাওয়া এখানকার। রাজু জড়সড় অবস্থায় বলল, জেনেও কি করবো বাবু বলুন, কাপড় চোপড়ের অবস্থা তো দেখছেন, পেটই চলে না একজনের কামাইয়ে। খাতার মলাটের উপর পেন্সিলের ছোট ছোট আঁচড় কাটতে কাটতে খাতাবাবু বললেন, আচ্ছা, যা তোরা, আমি বলে দেখবো ক্ষণ ম্যানেজার বাবুর কাছে। গড়ি ঘরে গেল। কারখানায় এসে ঢুকলো রাজু। তাকে নিয়ে লোফালুফি লেগে গেল মিস্ত্রি মজুরদের মধ্যে। ইয়াকুব বললে, চিনির চেয়ে মিষ্টি মাল ঘরে রেখে চিনির কারখানায় নকরি করতে এসেছিস? বেকুব। পেশাই রোলার সাফ করতে করতে কামাক্ষা কথাটাকে মুখে নিল। তো ভালো ফুল বাগিচার মালিক তুই রাজু, অথচ মৌমাছিরাই জানে না। রাজু ইঁদুরের মতো চারপাশে তাকায়, যেন কি শুনছে। তারপর বলে, থাম। খাতাবাবুকে কি ভেট দিয়ে গেল? প্রশ্ন আসে। ভেট নয়, নেমন্তন্ন করা হলো, উত্তর হয়। মুখটাকে করুণ করে রাজু অনুরোধ জানায়, আহা, থামই না। ওরা থেমে যায়। সিটি পড়ে। থেমে যায় কারখানা চলবে বলে।
কলকবজায় গুঞ্জন ওঠে, মৌমাছিরই নানার গুঞ্জন। রাজুর কঙ্কাল ফিরে আসে কারখানা থেকে। সারাদিন গড়ি এ সময়টায় অপেক্ষা করছে। কিছু হলো কি? খাতাবাবু জিজ্ঞেস করেছিলেন কি ম্যানেজারকে? একটা নিস্তেজ অনুভূতিহীন জীবনে ওই একটু সামান্য উৎসাহ গড়ি কারখানার কাজ করে দেখবে। অভাবের জন্য তো বটেই, তাছাড়া অভাবের দরুন সমস্ত দিন অলস বসে থাকার যন্ত্রণা থেকেও তো মুক্তি পাওয়া যাবে খানিকটা। আর একটু আলো বাতাস, নতুন মানুষের মুখ দেখা, সে যে সত্যিই বেঁচে আছে অনুভব করা। গড়ি যেন কোনোদিন প্রস্তুত ছিল না এ ধরনের একটা নোংরা জীবনের জন্য। কোন জীবন যে ভালো লাগতো তার কোনো পরিচ্ছন্ন ধারণা তার নেই। শুধু মনে হয় তার রাজু নয়, এ ঘর নয়, মাসে ৮-১০ দিন একবেলা খেয়ে থাকা নয়, অন্য কিছু। তবু চুপ করেই থাকে গড়ি। রাজুর দিকে চাইলে এক এক সময় কষ্টই হয় তার। লোকটা গাঁজা খায়, কিন্তু উৎপাত করে না। সবসময় কি একটা ভয়, কি একটা সংকোচ যেন আছে রাজু। গড়ির চোখে মুখের অভিযোগে তাতে শুকিয়ে যায়। কিছু হলো? আস্তে আস্তে গড়ি জিজ্ঞাসা করে। না। রাজু যেন তার কুৎসিত মুখটা লুকোতে চায়। কিছু হবে না? ওখানে তুই যেতে চাস না গড়ি। লোকগুলো ভারী খারাপ। আজই আমার বিচ্ছিরি কথা সব বলছিল। বেশ, বোঝা গেল গড়ি আর এদিন এ নিয়ে একটা কথাও বলবে না। তবু কথার অপেক্ষায় গড়ির মুখের দিকে অনেকক্ষণ চেয়ে রইল রাজু। শেষে নিজে থেকেই বললে, তুই দেখতে ভালো কিনা থাক, ইত্রামও রাখো। মুখ ফিরিয়ে নিয়ে রাজু গায়ের ফতুয়াটা খুলে রাখে। বুকের হাড়গুলোর উপর হাত চালিয়ে নিয়ে দাওয়া এগিয়ে আসে। আজ আর উমেশের কথা মনে হয় না রাজুর। ৪-৫ ঘন্টা নিজেকে ভুলে থাকলেই তো অভাবটা আর চলে যায় না, থেকে যায় সেসবই। আধপেটা খেয়ে কারখানায় যাওয়া, শরীরটাকে গরুর মতো খাটানো, সপ্তাহে ৩.৫ টাকা মাইনে। গড়িকে মুখ দেখায় সে কোন লজ্জায়! তার কাছে না এলে অনেক ভালো কি গড়ি থাকতে পারতো না? সেও হয়তো ভালো থাকতো। রাজুর কাছে গড়ি বেমানান বলেই যত সংকোচ তার। নইলে মজুরের বউয়ের নোংরা ছেঁড়া কাপড় আর উপোস বেশি কি অন্যায় কথা? এতটা সুন্দর আর ভদ্র হবার গড়ির কি দরকার ছিল? করতো সে প্রাণ ভরে রাজুকে গালিগালাজ, রাজুও না হয় মারধর করে রাত্রিতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো। রাত্রিকে গড়ি যখন ঘুমিয়ে থাকে তখনও তার গা ছুঁতে কেমন ভয় করে রাজুর, যেন গড়ি তার বউ নয়, অন্য কেউ। কারখানা চলে বছরে ৬ মাস। আখের আবাদের উপর তার নির্ভর। আখ মজুত করে ১২ মাস কারখানা চালানো যায় না। আখের রস শুকিয়ে যায়। অনেক মজুরেরই ৬ মাস ছুটি। এই ৬টা মাস অন্য কোথাও কাজ খুঁজে নাও তোমরা। মরশুমের সময় এসো, আবার কাজ। তোমাদের বসিয়ে রেখে তো খাওয়ানো যায় না, তাতে কোম্পানির ক্ষতি। ক্ষতি মানে মুনাফার অঙ্ক কমে যায়। কলকবজাগুলোকে সাফসুজুত রাখবার জন্যে ইয়াকুব এরা কজন ১২ মাসই কাজ করে। কামাক্ষার সুপারিশ নিয়ে রাজু ৬ মাসের ছুটাই থেকে বাদ পড়ে গেছে। এই ৬ মাসে ভয়ে ভয়ে কাটে রাজুর। বছরের পর বছর এই ভয় পুষে রেখেই হয়তো সে সব দিক থেকে ভীতু হয়ে পড়েছে। ইঞ্জিন ঘরে ইয়াকুবের জন্য গাঁজা টিপতে টিপতে মনে হয় রাজুর থেমে থাকা যন্ত্রগুলো যেন কোন এক বিরাট দৈত্যের কঙ্কাল। এই কঙ্কালকে নিয়ে যারা খেলা করে, শয়তানের মতোই তাদের শক্তি। শয়তানের মতোই ভয়ঙ্কর মানুষ হয়তো ইয়াকুব, ভয়ঙ্কর কামাক্ষা। উঁচু টুলের উপর বসে কানে একটা দেশলাইয়ের কাঠি চালাতে চালাতে ইয়াকুব হঠাৎ বলে ওঠে, আরে রাজু, তোর বউ আর আসে না দেখছি। হাত থামিয়ে রাজু ইয়াকুবের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায়।
বউকে নিয়ে এসেছিলি যে একবার, মনে নেই? নিশ্চয়ই মনে আছে রাজু, মনে আছে সেদিনকার ইয়াকুবের চোখ। বিড়ালের মতো নিঃশব্দে একটু ঠোঁট মেরে রাজু আবার গাঁজায় মরল। বহুত আচ্ছা বউ কিন্তু তোর। খালি কারখানার দেয়ালে লেগে কথাটা গম গম করে ওঠে, ঝনঝন বেজে ওঠে টিনের উঁচু ছাদে লেগে। রাজু আর ইয়াকুবের মুখের দিকে চাইতে পারে না। কি জানি কেমন ভীষণ হবে সে মুখ, কিন্তু চুপ করে মুখ বুজে থাকলেও তার স্নায়ুর ঝনঝনানি থামতে চায় না। গরিব বলে এমনি অসহায় সে, যে গরিকে কোনো রকমেই রক্ষা করতে পারে না, তার আব্রু বাঁচিয়ে রাখতে পারে না, ইজ্জত বাঁচাতে পারে না। রাজু হাঁটুর উপর চোখ দুটো মুছে নেয়। নিজের উপরই অভিমান হয় তার। তাছাড়া কি বা সে করতে পারে? পরিশ্রম করতে চেয়েও কেন সে খেতে পায় না, বউকে খাওয়াতে পারে না? কেন গরিকে ঘর থেকে বেরিয়ে আসতে হয়? এই প্রশ্নের উত্তর মনে সে খুঁজে পায় না। কাউকে দোষী করতে পারে না রাজু, নিজেকে ছাড়া, নিজের অদৃষ্টকে ছাড়া। এবার যখন কারখানা চলল ভারতবর্ষের নিশ্চিন্ত নীল আকাশ তখন বারুদের ধোঁয়া। শোনা গেল জাভা থেকে নিয়মিত জাহাজ আসছে না, কারখানায় ডাবল শিফট চলবে। আরো অনেক কথার গুঞ্জন উঠল মজুরদের মধ্যে। আশ্চর্য নতুন কথা সব। 6 মাস আমরা বসে থাকি, মজুরি বাড়িয়ে দাও আমাদের। 6 মাসের জন্যে কোথায় পাবো আমরা কাজ? 12 মাসের মজুরি চাই আমরা, নইলে রইল তোমাদের কাজ। কারখানাতেই বসলে থেকে হাত তুলে থাকবো। চোখ বড় বড় করে রাজু কথাগুলো শুনে যেন চোখ দিয়েই শুষে নেয় শব্দগুলো। নিস্তেজ নিষ্প্রাণ মজুরদার মুখে এমন অদ্ভুত সাহস এনে দিল কে? কে বলে দিলে তাদের এ কথা? তার নিজেরও তো কথাই। কামাক্ষার দয়া না পেলে নিজেও তো সে ছমেশে মজুর। কিন্তু কোনোদিন তার মনে উঁকি দেয়নি এ দাবির কথা। ওরা পারে, যারা কারখানার মালিক, ওরাই তো পারে তাদের দাম মিটিয়ে দিতে। ওদের অনেক টাকা, অনেক মুনাফা। একটা মানুষের ভাত আর কাপড় অনায়াসেই কি ওরা দিতে পারে না? ওরা পারে, অথচ দেয় না। আমরা না খেয়েও খেতে দিতে আসি বলেই ওদের এত জোর। ওরা ভাত লুকিয়ে রাখতে পারে। আমরা কি চাই জানাতে শিখিনি, আমরা যা চাই আদায় করতে শিখিনি। তাই আমাদের দিকে মুখ ফিরিয়ে থাকতে পারে ওরা। রাজুর মন থেকে মুছে যায় অদৃষ্টের কুয়াশা ঘেরা আস্তাকুঁড়ের কথা। যার ঘাড়ে জীবনের দোষ ত্রুটির আবর্জনা চাপিয়ে এতদিন সে নিশ্চিন্ত থাকত। আখের রসের ময়লা মেটে রং জমে জমে ঘন গাঢ় হয়ে ওঠে চিটে গুড়ের টিন। তার দিকে চেয়েছিল রাজু। জগবন্ধু টিন সরিয়ে নিতে এলো, তার পেছনে গিয়ে জুটল সে। তোরা কাজে ইস্তফা দিয়ে দিবি কবে থেকে জগবন্ধু? চট করে ঘাড় ফিরিয়ে জগবন্ধু বলল, তোমায় কে বলেছে? আমিও ছেড়ে দেবো কাজ, তাতে মাইনে বাড়বে না? বাড়বে না আবার? বাবু এসে আজ সব ঠিকঠাক করবেন। বাবুকে? আর তিনিই তো স্ট্রাইক করতে বলেছেন, আমাদের সাহস দিয়েছেন। আজ মিটিং হবে, কিন্তু ছাই জায়গায় পাওয়া যাচ্ছে না। আমার ঘরের সামনে উঠোন মতো একটু জায়গা আছে, ওতে হবে? বাহ, কেন হবে না? আমি বলছি গিয়ে নিতাই কারিগরকে, ওই আমাদের সর্দার। রাজু ফিরে এলো নিজের জায়গায়, এসে চেয়ে রইল মেন পাইপের মসৃণ সরীসৃপ দেহের দিকে। ময়লা কেটে গিয়ে আখের টলটলে স্বচ্ছ রস এই পাইপ থেকে এঁকে বেঁকে চলে যায় চীনের অসমস্য শুভ্র স্ফটিক তৈরি করবার জন্য। সে চিনিতে রাজুদের জীবনের অসহ্য তিক্ততার একটু বাষ্পও লেগে থাকে না। থাকে না তাদের সদজ্জ নোংরা শরীরের একটু চিহ্ন। ফুটফুটে চিনির জৌলুস কারখানার মালিকদেরই মতো। বছরে 2-1 বার মালিকদের দেখা যায় চকচকে মোটরে গেট পেরিয়ে কারখানায় ঢুকছেন। পালিশ পুষ্ট চেহারা, খিনখিনে কাপড়, খুশি খুশি মুখ।
অনেক দিন মনে হয়েছে রাজুর এরা দেবতার বাচ্চা। আজ আর ওদের মুখ দেবতার মতো হয়ে রাজুর মনে পড়ছে না। ছুটির পরও রাজু বাইরের মাঠটাতে ঘুরঘুর করছিল। একসময় নিতাই কারিগরকে এগিয়ে আসতে দেখে সে খুশি হয়ে উঠল। রাজুর সামনে একটু থেমে নিতাই জিজ্ঞেস করলে, তোমার বাড়িতে 20-25 জন লোকের জায়গা হবে তো? হ্যাঁ, সন্ধ্যার পর আমরা যাব। শুনে গরির কেমন যেন একটা নেশার মতোই লাগলো যে কারখানার মালিকদের বিরুদ্ধে তারই ঘরে আজ বৈঠক বসবে। এই একান্ত নিস্তের জীবনে এ যেন এক বিরাট উত্তেজনা। এমনকি রাজুর তেতো মুখটাও আজ গরির কাছে অদ্ভুত মনে হলো। গড়ি মালিকদের চেনে না, তারা কেমন মানুষ, আদৌ তারা মানুষ কিনা, না কতকগুলো যন্ত্র, তাও সে জানে না। শুধু জানে সেখানে সে কাজ খুঁজতে গিয়ে কাজ পায়নি, আর মালিকদের আইন তাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না। মালিকদের ততটুকু অপরাধী গরির পক্ষে যথেষ্ট। তাদের আর আর ফিরিস্তি না দিলেও তার চলে। ততটুকু অপরাধেই সে খেতে পায় না, গিয়ে দাঁড়াতে পারে না এই অন্ধকারের বাইরে। সন্ধ্যার পর নিতাই কারিগর সত্যি এসে উপস্থিত হলো দলবল নিয়ে। সঙ্গে একজন অপরিচিত লোক। বয়স 30-এর বেশি হবে না। স্যান্ডেল পায়ে, খদ্দরের পায়জামা আর পাঞ্জাবি, পাঞ্জাবির উপর লাল বাদামি রঙের জহরলালি ফতুয়া। গড়ি দাওয়ায় এসে দাঁড়িয়েছে। কালিমাখা লণ্ঠনের অস্পষ্ট আলোয় দেখে নিলে লোকটার মুখ। বাঙালি ভদ্রলোক, চওড়া বুক, ঠোঁট চাপা। কয়েক পা দূরে থাকতেই নিতাই বললে, চাটাই টাটাই কিছু বিছিয়ে দাও রাজু, বাবু এসে গেছেন। রাজু ব্যস্ত হয়ে উঠল। দাওয়াই জায়গা হয়ে যাবে, কি বলো নিতাই? অনর্থক লিকলিকে পায়ে রাজু বার কতক ঘর বার করে নিল। দাওয়াই পুলিয়ে যাবে, তাই দাও। বাবুর জন্য একটা ছেঁড়া মাদুরের ব্যবস্থাও করে ফেললো রাজু। তার উপরই আসন তৈরি হয়ে বসে গেল অমিতাভ। ছায়ার মতো নিঃশব্দে মজুরের ঠাঁই করে নিলে চাটাইয়ের উপর। একটা কথা তোমরা জেনে রাখো ভাই, অমিতাভ লণ্ঠনের ম্লান শিখাটার দিকে চেয়ে বলতে শুরু করলো, কারখানার মুনাফা তোমাদের দিয়েই তৈরি, তোমাদের দেহের শ্রম দিয়েই মালিকের মোটা মুনাফা। অথচ সে মুনাফা সবটুকু মালিকের, তোমাদের তাতে ভাগ নেই। মালিক চড়াও কারখানা চলে, কিন্তু তোমাদের ছাড়া কলকবজা এক চক্করও ঘুরে আসবে না। ধর্মঘট করবার মানে শুধু একদিনের জন্য বেতন বাড়িয়ে দেওয়া নয়। এ থেকে তোমরা বুঝতে পারবে তোমাদের কতটুকু শক্তি আর মালিকরা কতটা দুর্বল। তোমাদের মনে রাখতে হবে, ধর্মঘটে তোমাদের সবার ভালো একসঙ্গে জড়িত। তাই সবাইকেই চাই তোমাদের দলে। ইয়াকুব আর কামাখ্যা নেই, কে একজন বলল। তা না থাক, ওদের দিয়ে কারখানা চলবে না। তাহলে কালই ঠিক? তোমরা যদি মনে করো সব ঠিক আছে, তাহলে কাল থেকে। নিতাই যেন একটু গরম হয়ে উঠছে। তা তো নিশ্চয়ই। অমিতাভের ঠোঁটে ভীষণ দৃঢ়তা। তাহলে যাও তোমরা। নিতাই মজুরদের দিকে চেয়ে বললে, জবান ঠিক রেখো কাল। রাজু এতক্ষণ যেন স্বপ্নে ছিল। মজুররা উঠে পড়তেই মনে হলো তার বৈঠক ভেঙে গেছে। সর্বনাশ, বাবুও কি চলে যাচ্ছেন নাকি? গড়ি তাকে দিয়ে মিস্ত্রি কি নিয়ে এনেছে বাবুকে শরবত তৈরি করে দেবে বলে। রাজু হুড়মুড় করে উঠে পড়ল। তুমিই বুঝি রাজু? উঠোনে দাঁড়িয়ে বললে অমিতাভ। তোমার এখানেই আমাদের বৈঠকগুলো হবে, ভয় পাবে না তো? ভয়? কিসের ভয়? রাজু বুঝতে পারলো না কিছু। করুণ হয়ে চেয়ে রইল মাত্র। আপনার জন্য এই শরবতটুকু করেছিল। নিতাই এগিয়ে গিয়েছিল, সাঁ করে ঘাড় ফিরিয়ে ঘরের দিকে চাইল। কথাটা চমকে উঠল অমিতাভ। 18-19 বছরের বয়সের একটি বাঙালি মেয়ে ঘরে, এই আবহাওয়ায়। অমিতাভের মনে হলো সে ভুল দেখছে। রুকমার সিদ্ধি খাওয়ার
একটা শৌখিন পাথর বাটিতে গড়ি অমিতাভের হাতে মিশ্রিত শরবতটা তুলে দিল। ওর সিঁধির মেয়েটি সিঁদুর লক্ষ্য করে অমিতাভ কাউকে উদ্দেশ্য না করেই বললে, রাজুর স্ত্রী। রাজুর মুখের আড়াল থেকে একটা স্তিমিত হি হি আওয়াজ হলো। গড়ি অনেকক্ষণ ধরে অমিতাভের মুখের দিকে চেয়ে রইল। শরবত খাওয়া হয়ে গেলে বাটিটা ফিরিয়ে দিয়ে বললে, আমরা যে খেতে পাই নে সে তো সবাই জানে, কিন্তু কেউ তো একবার জিজ্ঞেস করতেও আসে না, আপনি কেন এলেন? গড়িকে কেমন নূতন রকম দেখছে রাজু। কোনো কথা বলবার সাহস হচ্ছিল না তার। অমিতাভ বুঝতে পারছিল না এর কি উত্তর দেবে। দুনিয়ার কেউ আমরা খেতে পাইনি, খেতে পায় দু চারজন লোক, আমি তোমাদের মতো, মন্ত্রের মতো উচ্চারণ করলে অমিতাভ। কোনো কথা না বলে গড়ি অমিতাভর পা ছুঁয়ে প্রণাম করলো। তারপর আঁচলটা চোখে মুখে চেপে ছুটে ঘরে চলে গেল। এসব দৃশ্যের জন্য অমিতাভ মোটেই তৈরি ছিল না। অবাক হয়ে সে চেয়ে রইল গড়ির যাবার দিকে। আর হয়তো সে চেয়ে থাকতো অনেকক্ষণ। হঠাৎ মনে হলো তার দূর হতে যেন নিতাইয়ের কণ্ঠ শোনা যাচ্ছে, আসুন বাবু। পরদিন কারখানায় সিটি পড়লো। ইয়াকুব ইঞ্জিন চালালো, কিন্তু কারখানা চললো না। মিস্ত্রি মজুরের হাত তুলে বসে রইল যে জায়গায়। ধর্মঘট, বোমার মতো কথাটা ফেটে পড়লো ম্যানেজারের কামরায়। কপাল কুঁচকিয়ে ছুটে এলো ম্যানেজার। বোঝাতে চেষ্টা করলো, ধর্মঘটে বেতন বাড়ানো যায় না, ওটা নেহাতি আপোষ মীমাংসার কথা। মজুরদের তরফ থেকে টু শব্দটি পাওয়া গেল না দেখে শাসাতে চাইলেন, তাড়িয়ে দেবেন। পুলিশ পল্টনে ভয় দেখাতেও ছাড়লেন না। তারপর হাল ছেড়ে ইয়াকুবকে ডেকে তিনি খাস কামরায় চলে এলেন। রামদিনের উস্কিয়ে জানা গেল, ইয়াকুব কাল থেকে নতুন একদল মজুর জুটিয়ে আনবার কবুল করে এসেছে ম্যানেজারের কাছে। তাছাড়া এক্ষুনি পুলিশ এসে পড়বে কারখানায়, তারপর বোঝা যাবে নিতাই কারিগরের মুড়েদ। জগবন্ধু চেঁচিয়ে বললেন, তেল আজকাল কোথায় কোথায় দিচ্ছিস রামদিন? রামদিন আস্ফালন করে উত্তর দিলে, তেরা বাপ কা শির মে। রামদিন যতই সন্দেহ করুক, নিতাইয়ের মুরদ আছে বলতে হবে। পুলিশের মারের আগে একজন মজুরও কারখানার ফটক পার হয়ে সদর রাস্তায় এসে দাঁড়ালো না। ফটকের লোহার ধাক্কা লেগে মাথার পেছনে ইঞ্চি দুই ফেটে গিয়েছিল রাজু। রক্ত বেয়ে বেয়ে পড়ছে ঘাড় দিয়ে পিঠের ওপর। ফটকে লোহার ধাক্কা লেগে মাথার পেছনে ইঞ্চি দুই ফেটে গিয়েছিল রাজু। রক্ত বেয়ে বেয়ে পড়ছিল ঘাড় দিয়ে পিঠের উপর। রক্ত সে দেখতে পায়নি, সুড়সুড়ি লাগছিল ঘাড়ে। ঝিমঝিম করছিল মাথাটা, যেন বেদম গাঁজা টেনেছে। ভিড় জমে গেল তার চারপাশে। তখন আর রাজু দাঁড়িয়ে থাকতে পারছিল না। নিতাই এসে তাকে পেছন থেকে ধরে ফেললো। রাজুর ঘরের দাওয়ায় বসে আছে অমিতাভ, একা, অনেকক্ষণ। নিতাইয়ের সঙ্গে গড়ি গেছে হাসপাতালে। স্ট্রাইকের দুশ্চিন্তা অসংখ্য ছবি এঁকে যাচ্ছিল অমিতাভের মনে। শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে তো ওরা? কত পথই তো নিতে পারে এর গতি। সে যদি না থাকে, যদি ধরা পড়ে যায়, তখনও কি তেমনি দৃঢ়তায় নিতাই সবাইকে চালিয়ে নিতে পারবে? হয়তো পারবে, তার চেয়ে এদের দৃঢ়তা অনেক বেশি। তার তো মাত্র একটা আদর্শের প্রেরণা আর এদের মুখের ভাতের প্রশ্ন। আপনি কেন এলেন? গড়ির জিজ্ঞাসাটা কানে বেজে ওঠে অমিতাভ। সত্যি, কেন এলো সে? মনে মনে সে উত্তর দেবার চেষ্টা করলো, আমি বারুদ নই, কিন্তু বারুদের স্তূপকে ফাটিয়ে দিতে একটা দেশলাই কাঠির তো প্রয়োজন। যেন বন্ধ দোরের ওপাশে গড়ি কান পেতে শুনছে, শুনছে অমিতাভের কথা। গড়ি তাকে সন্দেহ করেনি, তেমন চোখের সন্দেহ লেখা থাকে না। প্রণামে আর চোখের জলে সন্দেহের ঠাঁই নেই। তবু সে জিজ্ঞাসার উত্তর দিতেই হবে অমিতাভকে। কেন দিতে হবে তার কোনো যুক্তি খুঁজে পায় না অমিতাভ। শুধু বুঝতে পারে এই আশ্চর্য মেয়েকে উপেক্ষা করা যায় না।
ওরা ফিরে এলো, নিতাই আর গড়ি। রাজুর জখম সাংঘাতিক কিছু নয়, ৮-১০ দিন ভোগাবে মাত্র। দরজা খুলে গড়ি একটা মাদুর বিছিয়ে দিল দাওয়ায়। অমনি বসে আছেন? নিতাইয়ের কাছে শুনেছিলুম তোমাকে হাসপাতালে নিয়ে যাবে, ঘর বন্ধ দেখেও তাই চলে যায়নি। গড়ি এমনি করে চেয়েছিল যেন গভীর মনোযোগে অমিতাভর কথাগুলো শুনছে। তার কি করা বাপু? একটা খুঁটির উপর মাথা হেলিয়ে দিয়ে নিতাই জিজ্ঞাসা করল, ইয়াকুবকে নিয়ে? কালই হয়তো একদল মজুর নিয়ে এসে হাজির করবে, গুন্ডা লোক, সবই পারে এরা। ইয়াকুবকে বুঝিয়ে ঠান্ডা করতে পারে এমন কেউ নেই? বাবা, ওর কাছে ঘেঁষবে কে? আমি যদি যাই, তখনই পুলিশে ধরিয়ে দেবে আপনাকে। তাহলে উপায়? অমিতাভের দূরে সদর রাস্তার উপর একটা বন সেগুন গাছের দিকে চেয়ে রইল। কোনো উপায় সে ভেবে পাচ্ছে না। কিন্তু এমনি নিরুপায় তো নিতাইরাও। নিরুপায় বলেই ওরা চুপ করে থাকে, মুখ বুজে উপোস করে, মার খায়, মরে। তবে আর অমিতাভ এদেরকে কি দিতে এলো? আপনি কেন এলেন? কালো হয়ে এলো অমিতাভের মুখ। জোর করে সে ঠোঁট চেপে রইল। আমি যাব। চমকে উঠল অমিতাভ গড়ির কথায়। খুশি হয়ে উঠল নিতাইয়ের মুখ। তুমি? অমিতাভ বিশ্বাস করতে পারছিল না কথাটা গড়ির মুখ থেকেই বেরিয়েছে। আমি যাব ও লোকটার কাছে, আপনি শুধু বলে দিন কি বলতে হবে। অমিতাভ অপলক দেখে যাচ্ছিল গড়িকে। এ যেন অন্য কেউ। কঠিন হয়ে এসেছে ঠোঁটের নরম রেখাগুলো। চোখগুলো ছায়ায় গভীর নয়, প্রখর আর উজ্জ্বল। আমাদের বাঙালি মেয়েও নয়, ও পারবে বাবু। নিতাই খুঁটিটা ধরে সোজা হয়ে বসলো। আবার গড়ির দিকে চাইলো অমিতাভ। বলে দিন। সুস্বর কোনো কপটির কণ্ঠ। আবার কালোয় ভরে এসেছে গড়ির চোখ। সে চোখ নিবিড় ঠান্ডা ছায়া বুলিয়ে নিল অমিতাভর বিস্মিত চোখে। ইয়াকুবের কাছ থেকে গড়ি যখন বাড়ি ফিরে এলো, রাত্রি তখন অনেক। তারার অস্পষ্ট আলোতে কুলুপের গর্তটা কোনো রকমে দেখে নিল গড়ি। ঘরে ঢুকে তারপর লণ্ঠন জ্বাললো। স্নান না করে সে ঘুমোতে পারে না। এক কদম দূরেই ধোপাদের পুকুর। গড়ি লণ্ঠন হাতে বেরিয়ে গেল। স্নানের পর ফিরে এলো যেন গড়ি আগেকার শরীরে। জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ইতিহাস গত কয়েক ঘন্টায় সে তৈরি করে এসেছে। গড়ির মনে এখনো ভিড় করে আছে তার ছবিগুলো। কথাগুলোর আওয়াজ এখনো যেন কান পাতলে শোনা যায়। ইয়াকুবের সঙ্গে রাস্তায় দেখা করিয়ে দিয়ে গিয়েছিল তাকে নিতাই। অনেক কথা হতে একটা কথা এখন কলরব করে উঠছে তার মনে। রাস্তায় গড়ি ইয়াকুবকে বলেছিল, মালিক তোমার কে? সে যাদের অত্যাচার করছে তুমি তো তাদেরই দলে। তাদের মন কেন হবে না তোমার? তুমিও কেন তাদের পাশে দাঁড়াবে না? কালি পড়া ছোট ছোট চোখের একটা অদ্ভুত ভঙ্গি করে ইয়াকুব বললে, ঘরে চলো, কথা হবে। একটু ভয় করেনি গড়ির সন্ধ্যার অন্ধকারে ইয়াকুবের সঙ্গে সঙ্গে ৮ মাইল পথ হেঁটে যেতে। মনে পড়ছিল তার অমিতাভর মুখ। মনে হচ্ছিল শুধু তার, সে সবকিছুই করতে পারে। ইয়াকুবকে সে কাল থেকে আর কারখানায় যেতে দেবে না। তার জন্যে যদি তাকে মনে পড়ল অমিতাভর কথা। অমিতাভর চারপাশে একটা পরিচ্ছন্ন জীবনের আবহাওয়া। এখানে শ্বাসরোধ হয়ে গেলেও ওখানে সে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে। কাল আর ইয়াকুব কাল কলকারখানায় যাবে না। তার পেছনে যাই থাক, অমিতাভ যা চেয়েছিল কাল থেকে তাই হবে। হালকা হয়ে ওঠে গৌরী। ওর নিচের ঠোঁটটা হয়তো হাসিতে একটু টুসটুস করে ওঠে। রাজুর ঘরে এসে এ হাসি সে ভুলে গিয়েছিল। জীবনে এই প্রথম গড়ি একটা একা ঘরে ঘুমোচ্ছে। অন্য কোনোদিন হলে হয়তো ওর ভীষণ ভয় করতো। ভয়ের কথা আজ গড়ির মনেই হলো না। আর একাও বা সে কোথায়? প্রত্যেক মুহূর্তে যেন সে অনুভব করছে অমিতাভ তার পাশে দাঁড়িয়ে আছে।
বসছে তার গা ঘেঁষে, ছায়ার মতোই চলছে তার পিছু পিছু। আমি তোমাদের মতোই, স্মরণ করে গড়ি অমিতাভর বলার ভঙ্গি, গলার স্বর। অমিতাভর মতোই কেউ কোনোদিন এমন কথা বলবে, হয়তো গড়ির সমস্ত রক্ত তাই প্রতীক্ষা করছিল। যে তাদের মতো নয়, অথচ তাদের দিকে হাত বাড়িয়ে দেবে, তেমন কারো ছবি হয়তো অনেকবার গড়ির অস্পষ্ট কামনায় এসে গেছে। রাজুকে সে চায়নি, কোনোদিন চায়নি। গড়ি শুয়ে শুয়েও ভাবছিল, হয়তো ভোরবেলা অমিতাভ আসবে ইয়াকুবের খবর নিতে। গড়ি নিশ্চয়ই জানে ইয়াকুব কারখানায় যাবে না। অমিতাভ জানবে গড়ি ইয়াকুবকে ধর্মঘটে ভিড়িয়ে দিয়েছে। উৎসাহে কি সুন্দর যে মুখ হয়ে উঠবে অমিতাভর! গড়ি চোখ বুজে তা দেখতে পায়। আনন্দে সমস্ত শরীরটা তার শিরশির করে ওঠে। কারখানার ম্যানেজার ভেবেছিল ইয়াকুব মজুর মিস্ত্রি নিয়ে হাজির হবে, কিন্তু কোথায় কে! ইয়াকুবকে বাড়িতেই খুঁজে পাওয়া গেল না সারাদিন। ছোট শহর, হাত বাড়ালেই ইঞ্জিন চালাবার মিস্ত্রি পাওয়া যায় না। আর ইঞ্জিন চললেও বা কি, মেশিন চালাতে যাবে কি? কামাক্ষা উধাও। খবরটা শুনে হাসপাতালে রাজুর চোখ চকচক করে উঠল। ইয়াকুব ধর্মঘট করেছে, অবিশ্বাসের কথা নয়, যখন গড়ি গিয়ে অনুরোধ করে জানিয়েছে তাকে। কিন্তু কি করে গেল গড়ি? সে তো জানে ইয়াকুবকে। হয়তো গেছে সে রাজুর কথা ভেবেই। সে কাজ করতে গিয়ে রাজু হাসপাতালে পড়ে আছে, পাছেটা পণ্ড হয়ে যায়, তাই গড়ি ঘরে বসে থাকতে পারেনি। নিতাইকে রাজু দুহাতে জড়িয়ে ধরল। বউয়ের মতো একটা বউ পেয়েছো রাজু ভাই। নিতাই রাজুকে শুইয়ে দিয়ে বলল। রাজুর চোখ বেয়ে তখন জল গড়িয়ে পড়ছে। ইয়াকুবও এসে জুটেছে রাজুর বাড়িতে। মালিকদের উপর নিতাইয়ের কড়া মেজাজ তার। অমিতাভকে বার পাঁচেক সেলাম ঠুকে সে জানিয়ে গেল, বেতন দ্বিগুণ না করে দিলে মালিকের সঙ্গে তার ফয়সালা হবে না। গড়ি এক পলক তার দিকে চেয়েছিল। গড়ির দিকে চোখই তুলতে পারছিল না ইয়াকুব। আবিষ্টের মতো ইয়াকুবের কথা শুনে যাচ্ছিল অমিতাভ। এদের ভেতর সত্যিকারের আগুন আছে। আমরা সে আগুনকে চিনতে চাই না, চিনলেও চেপে রাখতে চাই। এই আগুন থেকেই জন্ম নিতে পারে পৃথিবীর আগামী দিনের উজ্জ্বলতা। অমিতাভর মুখ উদ্ভাসিত হয়ে উঠল। এই আগুন, এই উত্তাপ কি আছে অমিতাভর? এই আগুনকে জ্বালাবার শক্তিও বা তার কোথায়? আপনি কেন এলেন? বলতে পারে গড়ি এ কথা। এরাই এদেরকে চেনে। এরা জ্বলে উঠতে পারে, জ্বালিয়ে তুলতে পারে। সত্যি, সে কেন এলো? এখানে আছে নিতাই, আছে রাজু, আছে ইয়াকুব, এখানে গড়িও হতে পারে। তবে আর কি দরকার ছিল অমিতাভের? বাবু, 3 দিন, তারপরেই কোম্পানি সেধে কুল পাবে না। নিতাই অমিতাভকে বহুদূর থেকে ডেকে আনলে যেন। হ্যাঁ, 3 দিন। পারবে তো চালাতে? কি যে বলেন! ভয় ছিল এক ইয়াকুবের। গড়িকে তোমাদের নমস্কার জানাও নিতাই। হঠাৎ মুখটা যেন কালো হয়ে গেল গড়ির। মনে হলো তার এখনই অমিতাভর শানিত দৃষ্টি তার চোখের উপর পড়বে। কোনো গ্লানি, কোনো অপরাধ সে দৃষ্টি থেকে সে ঢেকে রাখতে পারবে না। মুখ ফিরিয়ে গড়ি তাড়াতাড়ি ঘরে ঢুকে গেল। পুরো দমে ধর্মঘট চলছে। পরদিন বিকেলে গড়ি নিজেকে খুব হালকা বোধ করছিল। এমনকি ইয়াকুবের কাছে কি প্রতিশ্রুতি আছে তাও আর মনে পড়ছিল না তার। শুধু সে ভাবছিল গত কয়েকদিনের বিচিত্র ঘটনার কথা। কোনোদিন সে ভাবতে পারেনি তার জীবনে এমন অফুরন্ত হাওয়া এসে লাগবে, নিঃশ্বাসের টেনে নিতে পারবে এত সুগভীর সুরভি। বীভৎস মায়ের কথা মনে পড়ছে তার। সে মায়ের মেয়ে অবশ্যি রাজুর চেয়ে ভালো কোনো মানুষের কাছে দৃষ্টি পৌঁছতে পারে না। ভাবতে পারে না শুধু বেঁচে থাকাই যে বাঁচা নয়। কিন্তু রূপমার মেয়ে হওয়া ছাড়াও গড়ির আরো কিছু যেন সঞ্চয় ছিল। তার রক্তে যেন আছে এই জন্মভূমির ঋণ। শহরের মহুয়া গাছগুলোতে নেই যেমন সাঁওতালি আবহাওয়ার গন্ধ, রূপমার স্পর্শ থেকে গড়িও তেমনি ধীরে ধীরে উঠে আসছিল। সে এখন স্পষ্ট দেখতে পায় একটা পরিচ্ছন্ন ঘর, পরিচ্ছন্ন বিছানা, ইলেকট্রিকের আলো,
সামান্য দু একটা আসবাব, আর সেখানে বসে আছে অমিতাভ। নিজেকে সেখানে নিয়ে যেতে পেরে গৌরী স্নায়ুতে একটা চঞ্চলতা অনুভব করে। অমিতাভ এলো। গৌরী জানে সে আসবে। এই সময়টুকুর জন্যে সমস্ত দিন প্রস্তুত হতে থাকে গৌরী। একটু জল দিতে পারো, গৌরী? অমিতাভকে যেন একটু ক্লান্তই দেখাচ্ছিল। কেন, আপনার শরবতই তো আছে। সুন্দর হাসিতে সুন্দরতর হয়ে ওঠে গৌরীর মুখ। আচ্ছা, আছে? বেশ, তাই দাও। নতুন একটা কাচের গ্লাসে শরবত নিয়ে এলো গৌরী। দুদিন ধরে রাজুর খাওয়ার পয়সাটা বেঁচে আছে। কয়েকদিন থেকে একটা কাচের গ্লাসের কথা ভাবছিল গৌরী। এক চুমুকে শরবতটা টেনে নিয়ে অমিতাভ বললে, আমি চলে যাচ্ছি গৌরী। কালই হয়তো আমার গ্রেপ্তারি পরোয়ানা বেরোবে। পালাচ্ছি, যতদিন বাইরে থাকা যায়। নিতাইকে বুঝিয়ে দিয়ে গেছি, তোমাকেও বলছি, দেখবে কাজে যেন কেউ না যায় যতদিন না কোম্পানি আপোস করে এদের মজুরি বাড়িয়ে দেয়। গড়ির মুখ থেকে সমস্ত রক্ত চুপসে গেল। গলায় একটা ব্যথার মতো যন্ত্রণা বোধ করছিল গড়ি। মনে হচ্ছিল যেন ভালো করে কথা বলতে পারবে না সে। খানিকক্ষণ চুপ থেকে তবু সে হঠাৎ বলে ফেলতে চেষ্টা করলো, কোথায় যাবেন? পশ্চিমে, হয়তো কলকাতা। এক্ষুনি যাচ্ছেন? হ্যাঁ, হেঁটে দু চারটা স্টেশন পেরিয়ে গিয়ে গাড়ি ধরতে হবে। গড়ি চেয়ে রইল অমিতাভর মুখের দিকে। যা কিছু প্রশ্ন আর উত্তর, ব্যথা আর অভিমান চোখেই তার ঘন হয়ে উঠছিল। অমিতাভ মুখ ফিরিয়ে নিলে না, বললে, তোমার কথা আমার মনে থাকবে গড়ি। গড়ির মনে হচ্ছিল এ যেন আঘাতের পর আঘাত। গড়ির কথা অমিতাভর মনে থাকায় কি লাভ হবে তার? আকাশ সে দেখতে পেরেছিল, ভুলে গিয়েছিল আবার খাঁচায় ফিরে যেতে হবে। ডানা মেলে দিয়েছে সে, উড়ে গেছে অনেক দূর, নিজেকে খরচ করে ফেলেছে অনেকখানি। এ কি শুধু সাধারণ মনে রাখার একটা ইতিহাস? যখন যেখানে থাকি মনে হবে তোমার মতো আশ্চর্য একটা মেয়ে দেখেছিল। টনটন করে উঠল গড়ির চোখ দুটো। ঝাপসা হয়ে এলো বুঝি তার দৃষ্টি। আচ্ছা, চলি গড়ি। ঝাপসা চোখে গড়ি দেখতে পেল অমিতাভ চলে যাচ্ছে। যেন মুছে যাচ্ছে এখানকার আলো বাতাস আর মাটি থেকে। যে জায়গায় দাঁড়িয়েছিল গড়ি, সেখানেই সে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। সন্ধ্যা হয়ে এলো। এলো অন্ধকার। অন্ধকারের চোখ মেলে সে খুঁজছিল যেন কোনো মূর্তি, যা এখনই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারে। গড়ি, কথা কয়ে উঠল কি সেই মূর্তি? গড়ি চমকে উঠল। হাসপাতালে গিয়েছিল, ভালোই আছে রাজু। নিতাই উঠোনে এসে দাঁড়ালো। গড়ি জিজ্ঞাসাহীন নিরুৎসুক চোখে নিতে চাইল নিতাইয়ের দিকে। রাজু তো তোমার কথা বলতেই অজ্ঞান। আমরাও বলি, এমন বউ বরাতের জোর না থাকলে হয় না। ভুরু কুঁচকে গড়ি খানিকটা শব্দে যেন ফেটে পড়ল। বকবক করতে তোমায় কে ডেকেছে এখানে? যাও, বেরিয়ে যাও। চোরের মতো বেরিয়ে এলো নিতাই। বুঝতে পারল না কেন তাকে চোরের মতো যেতে হচ্ছে। উঠোনে নেমে এসেছে, আকাশের দিকে চাইল গড়ি। গাছের ফাঁকে ফাঁকে পশ্চিমের আকাশ নিয়ে আছে, বাংলাদেশের সুন্দর আকাশ। তাতে পঞ্চমীর সুন্দর চাঁদ